নমস্কার। সাঁঝবেলায় কবিতায় কথালাপ সঙ্গে সায়ন্তনী এই নতুন অনুষ্ঠানে বন্ধুদের সকলকে স্বাগত জানাই। বাংলা কবিতা নিয়ে ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন শো সাঁঝবেলায় কবিতায় কথালাপ। আর এই অনুষ্ঠানে যুক্ত হতে গেলে ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছেন সেই দুটো নম্বরে যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা আমাদের নতুন কবিতার বন্ধু রয়েছেন তারা তাদের কবিতার অডিও বা ভিডিও আমাকে পাঠাতে পারেন। যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই এখানে কথা এবং আড্ডায় কবিতায় কথালাপ হবে। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে, আবহ রচনায়। আর আজকে আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী মধুছন্দা বর্ধন। দিদি, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। দিদির কবিতা দিয়েই আমাদের অনুষ্ঠান আজকে শুরু হোক। আমরা কি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনবো? হ্যাঁ, বেশ, চলো। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কাউকে দিয়েই যেন শুরু করতে পারি না, শুরুটা তাকে দিয়েই হোক। বেশ, চলো যাই। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা শোনাচ্ছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। একেবারে এই কবিতা শুনে আমাদের বড় হয়ে ওঠা, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আমি ছোটবেলায় শিখেছি। আমার মনে হয় দর্শকদের অনেকেই কবিতাটি একেবারে মুখস্থ বলতে পারবেন, কারণ এমনভাবেই সেই সময় একটা চর্চা ছিল। এখন হয়তো এখনও নিশ্চয়ই আছে, কিন্তু হয়তো তার জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয়। তো তোমার যে কবিতার প্রতি ভালোবাসা দিদি, সেটা কি একেবারে ছোটবেলা থেকে?
হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাবা খুব ভালো আবৃত্তি করতেন। আচ্ছা। আমার বাবা মানে এমনি প্রফেশনাল ছিলেন না, ভালোবাসা থেকে আবৃত্তি করতেন। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে বাবা স্নান করতে করতে আবৃত্তি করতেন জোর গলায়, বা হয়তো কোনো কাজ করছেন, লিখছেন হয়তো কিছু মন দিয়ে, কিন্তু তার ফাঁকে ফাঁকেও হয়তো দুটো একটা কবিতা আবৃত্তি করতেন। এবং আমার বাবার গলার ভয়েসটা এত অপূর্ব ছিল, মানে কানে বাজে, জানো তো, ভীষণ সুন্দর ছিল। ওই মানে গলার আওয়াজটা আমাকে অ্যাট্রাক্ট করতো ভীষণ। তো ওই ছোটবেলা থেকে মানে বাবার বলা শুনে শুনে আমি প্রচুর কবিতা মুখস্থ করে ফেলেছিলাম। মানে আমি অনেক বড় বয়স অবধি সেই কবিতাগুলো কিন্তু ছাপার অক্ষরে দেখিনি, বাবার শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছিল। এইরকম বাবাই অনুপ্রেরণা। বাবাই অনুপ্রেরণা, হ্যাঁ। আমার বাবার গত বছর চলে গেছেন, তো বাবা ওনার 90 ইয়ার্সে উনি মারা গেছেন। উনি যখন 88 ইয়ার্স তখনও উনি আবৃত্তি করেছিলেন, আমি ইউটিউবে দিয়েছিলাম। মানে ভাবা যায় না যে একজন 88 বছরের ভদ্রলোক মানে করছেন, এত অপূর্ব তার গলা। আচ্ছা, সেখান থেকে আমার শেখা, মানে সেখান থেকেই অ্যাট্রাকশনটা তৈরি হয় কবিতার প্রতি। এবং তারপর নিজের না, তারপরে হলো কি, তারপরে খুব একটা মানে আলাদাভাবে আমি যে শিখেছি অন্যভাবে, সেটা কারো কাছে আমি যাইনি, বুঝেছো। আমার প্রফেশনালি শিখেছি আমি নাচ, তখন আমি নাচ শিখতাম, কিন্তু ঘরে বাবার থেকে ওই কবিতাগুলো, এবং বাবা কিন্তু ধরে বসে শেখানো সেরকম করেননি, হ্যাঁ, শুনে শুনে শেখা। তো তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল। তারপরে যখন মানে একটু বড় হলাম, তখন রবীন্দ্রনাথের হাত ধরলাম। রবীন্দ্রনাথ তখন ওই সঞ্চয়িতা থেকে পড়তাম, গীতবিতানের গানগুলো কবিতার মতো করে পড়তাম, কখনো কখনো গুনগুনও করতাম। তো এইভাবে চলছিল। তারপরে যখন মানে বেশ অনেকটাই বয়স এসে তখন আমার একটা ঘটনা ঘটে, সেই সূত্রে আমার মানে কবিতাতে আবার ফিরে আসা। সেটা হচ্ছে আমার চিকনগুনিয়া হয়ে আমি আমার স্মৃতি চলে গেছিল, আমি মুখস্থ কিছু মানে মনে রাখতে পারছিলাম না। এমনি মনে রাখতে পারছিলাম, কিন্তু ধরো আজকে রাতে আমি 4টে লাইন পড়লাম কিছু, কালকে আমি মুখস্থ রাখতে পারছিলাম না, মানে এরকম হয়ে গেছিলো চিকনগুনিয়া হয়ে। তো তখন আমাকে সবাই বললো যে তুমি তো কবিতা ভালোবাসো, তুমি কোথাও মানে ভালো করে শেখো যেখানে সবার সঙ্গে তোমাকে বাধ্য হয়ে মুখস্থ করতে হবে। তখন আমি একটা স্কুলে জয়েন করলাম, একজনের কাছে, বিশিষ্ট একজন আবৃত্তিকারের কাছেই আমি জয়েন করলাম। তো তার কাছে আমি শিখে আমার ওই স্মৃতি উদ্ধার হলো যাকে বলে। তো সেই জন্য মানে আমি এখানে সবার কাছে বলতে চাই যেটা, যে আবৃত্তি করাটা আমার মনে হয় ছোট্ট বয়স থেকে যদি বাচ্চারা করে না, তাদের স্মৃতিটা প্রখর হবে। এবং আমার এই যে একটা ট্রিটমেন্ট বলতে পারো, যে স্মৃতির আবার পুনরুদ্ধার করা, এটা কিন্তু এই কবিতার মাধ্যমে আমার 2 বছর লেগেছিল। 2 বছর বাদে আমি কিন্তু একদম ঠিকঠাক কবিতা, এই যে আমি বললাম এখন দেখো, না দেখে তো বললাম, আমি তো মঞ্চে প্রোগ্রাম করি যে না দেখেই করি বেশিরভাগ সময়ই। তো আমার মানে সেই স্মৃতিটা উদ্ধার হয়েছে আমার এই কবিতার চর্চা করে। কিন্তু হ্যাঁ, কারণ স্মরণ শক্তির ওপর তো মানে আবৃত্তি শিল্পীদের অনেকটাই নির্ভরশীল থাকতে হয়। সেই কারণে খুব ভালো লাগলো দিদি। আমরা পরের কবিতায় যাই, আবার ফিরবো পরে আড্ডায়। আমি এখন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা শোনাচ্ছি, ছুটির মজা। একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর। ছুটি পেলে 1
মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার পাশেই পাহাড়পুরি। জায়গাটা জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঝিক 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 ঝিক। ভাঁড়ে চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তারই স্বাদ পাওয়া যাবে রেলগাড়িতেই। ঠিক 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 ঠিক, এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ে। ঝিক 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 ঝিক, কত নদী মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঝিক 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 ঝিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে খালি চলে যাব শিমুল তলায়। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়, সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। খুব সুন্দর। আমার মনে হয় যে আমি তো ভীষণ এনজয় করছি, আর যারা শুনছেন পর্বটি তারাও এনজয় করছেন। তারা আমাদের লিখে জানাবেন যে আপনাদের এই নতুন অনুষ্ঠান কেমন লাগছে, এবং দরকার হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং এটা ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পাতা এবং স্টুডিও পিয়ানিজমের ইউটিউব চ্যানেল, এই দুটোতেই এই অনুষ্ঠানটি দেখানো হবে। মধুছন্দাদি কিন্তু পেশায় শিক্ষিকা, তো তোমার মানে এই শিক্ষিকা পেশাকে নিয়ে তুমি কিভাবে কবিতা যাপন করেছো যদি আমাদের জানাও। আসলে আমি অঙ্কের টিচার ছিলাম, তো আমাদের সংসার সামলিয়ে তারপরে এই টিচিং প্রফেশনটা তো শুধুমাত্র ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা ইত্যাদি প্রভৃতি বাড়ির প্রচুর কাজ থাকে। সেই সব নিয়ে তখন আমার পক্ষে এই কবিতা মঞ্চস্থ করা, মানে মঞ্চে করা বা টিভিতে করা, এ সমস্ত সময় কিন্তু খুব একটা হতো না। আমি চর্চাটা বাড়িতেই করতাম, বাড়িতেই চর্চা করতাম। বেশিরভাগটা করতাম সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথ ঠাকুর, আর অন্য অন্য সবার করতাম, কিন্তু বেশিটাই রবীন্দ্রনাথ ঠাকুরের থাকতো। মানে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই মানে আবিষ্ট করে রাখে। হ্যাঁ, কারণ তো মনে হয় গানের ক্ষেত্রেও আর কবিতার ক্ষেত্রে তো তুমি তাই বলছো। কারণ কি সমস্ত মানে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত মুহূর্তেই তো তিনি আছেন। তাই সেই কবিতাগুলোই পড়তাম, তখন চর্চা করতাম। তারপরে আমি যখন প্রায় রিটায়ার করবো আর কি, তখন থেকে প্ল্যান করতে শুরু করলাম যে এবার আমাকে তো কিছু ভাবতে হবে। তখন আমি বেশ কয়েক বছর আগে থেকে রিটায়ারমেন্টের, তখন আমি কবিতার মানে চর্চা ভালোভাবে শুরু করলাম, যাতে আমি এর পরে রিটায়ারমেন্টের পরে খুব সুন্দরভাবে আমার জীবনটাকে কাটাতে পারি। তো এখন সেসব নিয়েই আছি। বাহ, এটা তো একটা খুব সুন্দর জার্নি। আমার মনে হয় যে এই যে সুন্দর করে ভাবনাটা যে আমি রিটায়ারমেন্টের পরে কি করব, এবং আমি যে আমার আর একটা নিজস্ব জগৎ খুঁজে নেব, যেটা কিনা আমার ছিলই, কিন্তু সেটা হয়তো অতটা চর্চা করা হয়নি সময়ের অভাবে, সেটাকে নিয়ে আমি কত সুন্দর করে থাকতে পারবো। এটা খুব, এবং শিল্পের মাধ্যমে যে ভালোভাবে বোধহয় আমরা কোনো কিছু নিয়ে বাঁচতে পারি না। এগুলো যারা ভালোবাসে তারাই জানে যে এগুলোর মহিমা কি,
এগুলো যে ছেড়ে থাকা যায় না, কতটা আনন্দ। আমি আমার এই সেকেন্ড ফেজ অফ লাইফ আমি কিন্তু খুব ভালো আনন্দে আছি, ভীষণ আনন্দে আছি এইসব নিয়ে। এটা খুব বড় ব্যাপার, কারণ আমাদের কিন্তু দৌড়ের দরকার নেই দিদি, তাই না? আমাদের দরকার মানসিক শান্তির এবং আনন্দের। আমার বাবা সবসময় বলেন যে দৌড়িও না, আনন্দ করো। আনন্দটা যদি চলে যায় তাহলে তুমি কোনো কিছুই করতে পারবে না। এটা আমার মনে হয় যে সব সময় আমি এই কথাটা ভাবি যে এটা খুব দামি কথা, যে আমাদের চলতে চলতে কোথায় যেন আনন্দটাই শেষ হয়ে যায়। বোধহয় একটা কোনো দৌড়ে সামিল হয়ে পড়ি আমরা। এখনকার দিনের কথাই বলছি, এখনকার দিন দেখলে কিন্তু এই কথাটাই মনে পড়ে বিশেষ করে। দেখো, আমার যেটুকু মনে হয় যে কম্পিটিশনটা থাকা ভালো, কিন্তু অন্যের সাথে নয়, নিজের সঙ্গে নিজের কম্পিটিশন। আমি উত্তরোত্তর যেন ভালো করতে পারি, আজ যা করছি তার চেয়ে আমি পরের দিন যেন আরও ভালো করি, সেইটা থাকলে সেটা সুস্থ কম্পিটিশন। কিন্তু অন্যের সাথে কম্পিট করতে গেলে না একটা সমস্যা এসে যায়, এবং সেখানে কোনোদিনই উত্তরণ ঘটে না। একেবারেই যাবো দিদির পরের কবিতায়, আবার ফিরবো আড্ডায়। সদ্য গেছে 25শে বৈশাখ। আমি 25শে বৈশাখ বলেই একটি কবিতা আবৃত্তি করছি। আমি তোমার পুজোয় পাইনি ডাক, রবি ঠাকুর 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যাইনি ভোরে নন্দন প্রাঙ্গণে। একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা। কত মানুষ, কত রকম মন, কত আবেগ কাঁপা সমর্পণ। বুকে তাদের তোমার ছবি আঁকা, নিজের মতো করে সবার খুব গোপনে রাখা। কত রকম কথার কলরব, কত নতুন কবিতা সম্ভব। গানে গানে বন্ধন যায় টুটে, 25শে বৈশাখের পত্র পুটে। তোমার চৈত্র দিনে শালের বন কোথায়, এই যে সাজানো প্রাঙ্গণ। কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব। যাইনি, আছি একলা ঘরের কোণে, তোমার কথা গানের সম্মোহনে। একটি ধূপের শিখায় আঁকা ছবি, তোমার মুখটি কবি। একটি প্রদীপ, গন্ধ মেদুর একটি কনক চাপা, একটি মাত্র চন্দন টিপ বুকের মাঝে রাখা। একটি মনের বাঁধন ছেঁড়া একখানি একতারা, নদী আপন বেগে আপন আবেগে পথহারা। তুমি আমার একার সঙ্গপন, তুমি আমার নিভৃত সেই জন, যে জন আছে মাঝখানে, ঠিক মাঝে। অরূপ বিনা হয়ে যে জন খুব নীরবে বাজে, সেই নীরব নির্জনতায় তোমাকে সৃজন। একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন, সেই তো আমার তোমার কাছে যাওয়া। প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া। সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। ছুঁয়ে আছি সঞ্চয়িতার পাতা, তোমার চরণ ধুলার তলে একটি প্রণাম রাখা। রবি ঠাকুর, তোমার চরণ ধুলার তলে একটি প্রণাম রাখা। খুব ভালো লাগছে দিদি, এত সুন্দর শুনছি। রবীন্দ্রনাথ ছাড়া আর যে কবিরা আছেন তাদের কবিতা তোমাকে কিভাবে টানে?
অনেকের কবিতা ভালো লাগে বেশ, কত বলবো, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, তারপরে আধুনিক যে কবিরা আছেন তারা। আমার মল্লিকা সেনগুপ্তর কবিতা ভীষণ ভালো লাগে, সুবোধ সরকারের কবিতা ভালো লাগে, জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায়, কার বলবো, সবাই প্রচুর। আর হ্যাঁ, অনেকে জানেন না যে দ্বিজেন্দ্রলাল রায়েরও কিন্তু খুব সুন্দর সুন্দর কবিতা আছে। হাস্যরসের অনেক কবিতা আছে, হাস্যরসের, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কবিতা। আমরা ভাবি দ্বিজেন্দ্রলাল রায় মানে বোধহয় একটু স্বদেশের গান বা স্বদেশীর কবিতা, কিন্তু বেশ মজার মজার কবিতা আছে, সেগুলো মানে ভালো লাগে। তেমন একটা শুনি তাহলে। আচ্ছা, চলো। বেশ। আমি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল কবিতাটা বলছি। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল, আহা করো কি নন্দলাল। নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল, বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা। সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হা হা হা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে করিল বিদ্যা জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল, বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, করো কি ছাড়ো না ছাই। কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি ঘদ নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহবা 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 বাহা। নন্দ বাড়িরে হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবিছে, ভীষণ রেলে কলিশন হয়। হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল, ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। খুব মজা, এটা খুব মজার কবিতা নন্দলাল। দ্বিজেন্দ্রলাল রায়ের হাস্যরসের কবিতা বড় প্রিয় আমার মনে হয় দর্শকরাও খুব আনন্দ পাচ্ছেন দিদির কবিতা শুনে। কারণ শুধু নন্দলাল না, আরও বেশ কয়েকটা হাস্যরসাত্মক কবিতা আছে। মানে শুধু যে, আমার তো মনে হয় দ্বিজেন্দ্রলাল রায় এমন একজন কবি এবং গীতিকার ছিলেন যে তার এত ভেরিয়েশন ছিল, গানেও আমরা তার প্রচুর ভেরিয়েশন পাই, এত সুন্দর সুরের মূর্ছনা পাই তার গানে কিন্তু, এবং কবিতার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই এত মজা লাগে যতবারই শুনি নন্দলাল, কিন্তু তুমি না হেসে পারবে না। এটাই হচ্ছে মানে সেই যুগের যে কবিদের, আমি বলবো যে ওদের খুব বড় একটা পাওয়া, মানে আমাদের কাছে সেটা একটা খুব বড় পাওয়া। দ্বিজেন্দ্রলাল ছাড়া আর অন্য কবিদের যে কবিতা, আমি তোমাকে একটা নজরুলের কবিতা শোনাতে বলছি, যদি সম্ভব হয় একটা নজরুলের কবিতা শুনতে চাই। কারণ রবীন্দ্রনাথের সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক খুব সুন্দর ছিল। 38 বছরের ছোট ছিলেন
কাজী নজরুল রবীন্দ্রনাথের চেয়ে এত সুন্দর একটা সখ্যতার সম্পর্ক ছিল, এবং রবীন্দ্রনাথ তখন খ্যাতির চূড়ায় ছিলেন, কিন্তু নজরুলের যে প্রতিভা, সেই প্রতিভাকে তিনি স্বীকার করতে কিন্তু কোনোদিন দ্বিধা করেননি। হ্যাঁ, এবং এটাই কিন্তু তিনি যে বিশ্বকবি, তাই জন্যই তিনি বিশ্বকবি। মানে এটা আমার কাছে খুব একটা বড় নিদর্শন যে রবীন্দ্রনাথকে কাজী নজরুল খুব বিরক্ত করতেন, নানান রকম ঘটনা ঘটাতেন, মজা করতেন, যেটা কিনা অন্য কেউ সাহসী পায়নি কোনোদিনও করার। কারণ রবীন্দ্রনাথ চিরকালই একটু স্থির শান্ত মানুষ ছিলেন, তার সাথে যেটা করা যায় তেমনটা কিন্তু নজরুল অনেক ক্ষেত্রেই করেছেন, আমরা পড়েছি। তো দিদি, আমরা একটু নজরুলের কবিতায় যাই। ঠিক আছে, আমি নজরুলের একটি কবিতা রবিহারা, খুব বিখ্যাত কবিতা। এটি যখন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন তখন আকাশবাণী থেকে নজরুল ইসলাম তখনই ওই কবিতাটি লিখে স্বকণ্ঠে ওই কবিতাটি বলেন আর কি। কবিতাটা শুনলে বোঝা যায় যে একজন অগ্রজ কবির প্রতি অনুজের কি অসম্ভব ভালোবাসা, কি অসম্ভব শ্রদ্ধা ভক্তি। এটা এত সুন্দর কবিতা। কবিতাটি খুবই বড়, কিন্তু আমি এটার নির্বাচিত অংশ আপনাদের কাছে শোনাচ্ছি। আর এই কবিতাটা আমার ছোটবেলা থেকে আমার বাবার মুখে শুনে শুনেই আমার তোলা। আজকে আমার বাবাকেও স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে আমি এই কবিতাটা আপনাদের কাছে শোনাচ্ছি। দুপুরের রবি পড়িয়াছে ঢলি অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের কবি ভারতের রবি, শাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বিদগতি, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান? তুমি যে ছিলে ভারতের আশার প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গর্ব করেছি, ধরারে ভেবেছি সরা। ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা, উপবাস, ক্ষুধা, জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো। তোমার গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। বলদর্পী মাথার উপরে চরণ রাখি আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার? হেরো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে আজ কাঁদে। কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ। তুমি এসেছিলে একসাথে ব্যাস, বাল্মীকি, কালিদাস। ভারত ভাগ্য জ্বলেছে শ্মশানে, হায় তব দেহ নয় আজ বাংলার লক্ষ্মীশ্রী সিঁদুর মুছিয়া যায়। কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়। পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া
শুধু মধেরই সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে? আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, আমাদের মাঝে ফিরিয়া আসিবে নবরূপ ধরি আবার মোদের টানে। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে। আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে? এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব দিনহীন বাংলার আঙিনায় স্বপ্নেও আর পাইব কি মোরা? তাই কাঁদি অসহায় বাংলার নরনারী, কবিগুরু সান্ত্বনা নাহি পাই। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে। অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছেছি, আর একটাই শুনতে পারবো দিদি, তোমার কবিতা জীবনের জন্যে এবং কবিতা যাপনের জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব সুন্দর করে তুমি চলছো এবং খুব সুন্দর করে কাটুক সামনের দিনগুলো, এবং আমরা তোমাকে আবারও পাই এমন আশা নিশ্চয়ই আমাদের রইল। আমাদের স্টুডিওর তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। আর জরুরি কথাটা আরও একবার বলি, এই অনুষ্ঠান একেবারেই নতুন। যারা আসতে চান তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছেন তাতে চটপট যোগাযোগ করুন এবং আপনাদের কবিতার অডিও বা ভিডিও আমাদের পাঠান, এবং নির্বাচিত হলে অবশ্যই এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারবেন। সঙ্গে আবারও বলছি রয়েছেন দেবাশিস দা, আবহ নির্মাণে দেবাশিস সাহা। তো দিদির কাছেই যাব এবং দিদির কবিতা দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমি এখন আবারও সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা বলছি। এটা গীতাঞ্জলির একটি কবিতা, খুব ছোট্ট, স্বপ্নে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। এসেছিলে আজ প্রাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে। একা চলে গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে।